প্রতিদিন সকালে অনলাইন মিডিয়া খুললে ঢাকাবাসী একটি সংবাদ দেখতে পায়, আজ বায়ু দূষণের শীর্ষে ঢাকা। পরিস্থিতি এত ভয়াবহ যে 2023 সালে বিশ্বে বায়ু দূষণের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী 15 গুণ বেশি দূষণ উৎপাদন পাওয়া যাচ্ছে ঢাকার বাতাসে। ঢাকা পিছিয়ে নেই শব্দ দূষণে। 2022 সালে UNEP রিপোর্ট অনুযায়ী শব্দ দূষণেও শীর্ষস্থানে আছে ঢাকা। বর্তমানে দিনে কমপক্ষে 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত শনি হচ্ছে অনেক বেশি মাত্রাতে শব্দ দূষণ হচ্ছে ঢাকায়। ফলে বাড়ছে বধিরতা, হাই ব্লাড প্রেশার এবং হৃদরোগের মতো সমস্যা। এত চিন্তায় অস্থির নগরবাসী স্বস্তি পাচ্ছে না পানি খেয়ে। ওয়াসার সরবরাহ করা পানিতে পাওয়া যাচ্ছে ক্যান্সারের উপাদান। প্রতি বছর বাড়তে থাকা পানিবাহিত রোগ প্রমাণ করছে দামে বেশি হলেও ওয়াসার পানি মানে কতটা নিম্ন। দূষণের জন্য ধ্বংস হয়ে গেছে বুড়িগঙ্গা, বালু, তুরা ও শীতলক্ষার মতো নদী। প্রতিদিন পরিবেশ দূষণ এমন শত শত ঘটনা মোকাবেলা করে কেমন আছে আমাদের অদম্য ঢাকা। বায়ু দূষণ নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিসার্চ বলছে যে প্রতি বছর বাংলাদেশে 80,000-এর চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে দূষিত বাতাসের কারণে। এছাড়া এই দূষিত বায়ুর কারণে মানুষের মাঝে বাড়ছে বিষণ্ণতা। আর্থিক হিসাবে যার ক্ষতির পরিমাণ হলো বাংলাদেশের জিডিপির 4/1 করোনার কারণে 2020 সালে বন্ধ ছিল দেশের প্রায় সমস্ত কর্মকাণ্ড। এই একটি বছর বাদ দিলে 2016 থেকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রতি বছরে বাড়ছে ঢাকাতে বায়ু দূষণের পরিমাণ। চিকিৎসকরা বলছে দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে ঢাকায় দিন দিন মানুষের আয়ু কমছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর পরিমাণ। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে অতীতের তুলনায় ফুসফুস রিলেটেড রোগীর সংখ্যা বেড়েছে 6 থেকে 7। বিশেষজ্ঞরা বলছে ঢাকায় নন স্মোকারদের মাঝে ফুসফুস ক্যান্সার রিলেটেড রোগ অনেক বেড়ে যাচ্ছে, যার প্রধান কারণ হলো বায়ু দূষণ। সবচেয়ে সংখ্যার বিষয় হলো ঢাকার এই তীব্র বায়ু দূষণ সমস্যায় ফেলছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। চিকিৎসকদের মতে ঢাকার এই তীব্র বায়ু দূষণ সবচেয়ে ক্ষতিকর হলো প্রেগনেন্ট মাদার এবং নিউবর্ন চিলড্রেনদের জন্য। বিশেষ করে শিশুদের উপর নেতিবাচক প্রভাবটি সবচেয়ে বেশি। শ্বাস প্রশ্বাস জড়িত রোগ ছাড়াও দূষিত বাতাসে থাকা হেভি মেটাল একজনের লিভার, কিডনি এবং শিশুদের ব্রেনকেও এফেক্ট করে। ঢাকার দীর্ঘমেয়াদী তীব্র বায়ু দূষণের 3টি কারণ রয়েছে। 1, ঢাকার আশেপাশে ইট ভাটা। 2, পুরনো ইঞ্জিন এবং নিম্নমানের ডিজেলের গাড়ির কালো ধোঁয়া। 3, অবকাঠামো নির্মাণের ধুলা। এর মধ্যে যানজট এবং নির্মাণাধীন প্রকল্পের কারণে যে বায়ু দূষণগুলি হয় তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্ট্যান্ডার্ডের চেয়ে 150% বেশি। আর ইট ভাটার কারণে যে দূষণ হয় তা 136% চেয়ে বেশি। কারণ যখন জানা তখন প্রশ্ন উঠে এইসব রোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উদাহরণ হিসাবে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়ার একদিনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এই বছর 30শে মে সারা দিনে ঢাকায় কনস্ট্রাকশন রিলেটেড পলিউশনের জন্য একটি মাত্র প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, আর নেই অন্য কোনো কর্মকাণ্ড। অথচ এই দিনেও ঢাকাতে বাতাসের মান ছিল আশঙ্কাজনক। ঢাকার আশেপাশে ইট ভাটাগুলো চলছে বুক ফুলিয়ে। শহর থেকে একটু বের হলে দেখা যায় চিমনি থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ার সাথে। আর শহরের রাস্তাতে প্রতিদিন কত শত শত পুরনো ইঞ্জিন এবং নিম্নমানের ডিজেলের গাড়ি তো চলছে, তা তো চোখ বন্ধ করলে বলে দেওয়া যায়। তাই দূষণের এই মূল কারণগুলো যে অনেকটা নজরদারির বাইরে থেকে যাচ্ছে এই কথা স্পষ্টভাবে বলা যায়। এর পিছনে যে কর্তৃপক্ষের অর্থের ঘাটতি আছে তাও বলার উপায় নেই। কেননা 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বায়ু দূষণ ইমপ্রুভ করার জন্য আন্তর্জাতিক তহবিল থেকে বাংলাদেশ ছিল শীর্ষের 3 নম্বর গ্রহীতা। 2000 সাল থেকে 2019 সাল পর্যন্ত শুধু বায়ু দূষণ রোধে সরকার খরচ করেছে 720 কোটি টাকা। নতুন করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বায়ু, পানি এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য 2750 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এত খরচ, কিন্তু ঢাকার বাতাস স্বাস্থ্যকর হচ্ছে না কেন? রাজধানীতে শব্দ দূষণের ঝুঁকিরও মাত্রা পেরিয়েছে বহুত আগে। বর্তমান বছরের মার্চে পরিবেশ জলবায়ু পরিবর্তন আন্দোলন পরিজা একটি সংবাদ সম্মেলন করে জানায় যে বর্তমান শব্দ দূষণ চলমান থাকলে
ঢাকার 50% মানুষ তাদের 30 ডেসিবেল শ্রবণ শক্তি হারাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের সবচেয়ে গ্রহণযোগ্য মাত্রা 70 ডেসিবেল, কিন্তু UNEPর গবেষণায় বলছে ঢাকার শব্দের মাত্রা হলো 119 ডেসিবেল। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে অনেক এলাকাগুলোতে শব্দের মাত্রা হলো 100 ডেসিবেল। 2019 সালে একটা গবেষণা করা হয় ঢাকা ট্রাফিক পুলিশকে নিয়ে। গবেষণা দেখা যাচ্ছে যে তাদের মাঝে 20% ট্রাফিক পুলিশ মারাত্মক বধিরতার সমস্যায় ভুগছে। কারণটাও সহজ অনুমান করা যায়, এই ট্রাফিক পুলিশরাই তো সবচেয়ে বেশি সময় কাটান ঢাকার রাস্তা। বধিরতা ছাড়াও শব্দ দূষণের আরো অনেকগুলি মারাত্মক প্রভাব আছে। ENT স্পেশালিস্টদের মতে প্রতিদিন শব্দ দূষণের শিকার হলে মানসিক চাপ, পড়াশোনার অমনোযোগিতা এবং মেজাজ খিচখিচের মতো সমস্যা বাড়তে পারে। কিছুদিন পরপরই বাড়ে ঢাকা ওয়াসার পানির দাম। এই বছরে গত এপ্রিলে বেড়েছিল ঢাকায় পানিবাহিত রোগের পরিমাণ, কিন্তু চিকিৎসকরা জানান দূষিত পানি পান করার কারণে বেড়েছে ডায়রিয়া এবং জন্ডিসের মতো রোগ। ঢাকায় দূষিত পানির সবচেয়ে বড় ভুক্তভোগী হলো আমাদের শিশুরা। দিন দিন এই নেতিবাচক প্রভাব বেড়ে চলছে। 2016 সালে 5 বছরের বয়সী শিশুদের মৃত্যুর 8 নম্বর কারণ ছিল জন্ডিস, অথচ 2021 সালে জন্ডিস হয়ে গেছে শিশু মৃত্যুর দ্বিতীয় কারণ। ঢাকার পানিতে ক্যান্সারের উপাদান পাওয়ার কথা উঠে এসেছে একাধিক গবেষণা। এই শহরের বিভিন্ন এলাকার পানি শুধু পান করার জন্য অযোগ্যই নয়, খোলা চোখে দেখা যায় পানিতে ময়লা। দূষণ শুধু খাবার পানির মধ্যে আটকিয়ে নেই, ঢাকার আশেপাশে নদীগুলো দূষণের কারণে হারিয়েছে জীবন, নষ্ট হয়েছে নদীর জীব বৈচিত্র্য। এত দূষণের মধ্যে বসবাস করছে ঢাকাবাসী, কিন্তু এমন বিপজ্জনক পরিবেশ থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? প্রথমে এই দায়িত্ব আসবে সমস্ত সিটি কর্পোরেশনগুলোর। দূষণ বন্ধে প্রধান সমন্বয়ক হিসেবে সিটি কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে। তাদের জন্য কাজটা কঠিন না। ঢাকার প্রতিটি দূষণের উৎস এখন চিহ্নিত, কে কতটুকু দূষণের জন্য দায়ী সেটিও অজানা না। প্রয়োজন শুধু সদিচ্ছা এবং দায়বদ্ধতা। ঢাকা সিটি কর্পোরেশনকে নগরবাসীর অভিভাবক হিসাবে জনস্বাস্থ্যের জন্য এই ঝুঁকিগুলো নিয়েই কাজ করতে হবে। এর জন্য প্রথমে ঢাকার আশেপাশে সকল ইটের ভাটাগুলোকে বন্ধ করতে হবে। ঢাকার আশপাশ থেকে কত দূরত্ব বজায় রেখে ইটের ভাটা থাকতে পারবে তা বিভিন্ন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিয়ে নীতিমালা তৈরি করতে হবে। ইট ভাটার বিষাক্ত ধোঁয়া বন্ধ করার জন্য এখন অনেক টেকনোলজি পাওয়া যায়, সেগুলো ব্যবহার ছাড়া কোনো ইট ভাটাকেই পারমিট দেওয়া যাবে না। দ্বিতীয়ত, নজর রাখতে হবে ঢাকার পরিবহন খাতে। PRTA, গণপরিবহন মালিক, ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এবং কমিউনিকেশন মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেশন করে বিভিন্ন পুরানো এবং অচল ইঞ্জিনওয়ালা গাড়ি বন্ধ করতে হবে। ডিজেল চালিত গাড়ির বদলে CNG ও ইলেকট্রিক চালিত বাস ব্যবহার করতে হবে। পরিবেশ অধিদপ্তরের সাথে নিয়মিত অ্যাডভোকেসি এবং কোঅর্ডিনেশন করে বায়ু, পানি এবং শব্দ দূষণের কারণগুলোকে নজরদারিতে রাখতে হবে। নির্মাণাধীন সরকারি এবং বেসরকারি প্রকল্পগুলো যেন বায়ু দূষণের কারণ না হয় সেজন্য রেলেভেন্ট ঠিকাদার এবং কনসার্ন অথরিটিকে জবাবদিহিতার ভিতরে আনতে হবে। প্রয়োজনে জরিমানার সাথে সাথে শাস্তিরও ব্যবস্থা করতে হবে। যানবাহনে হাইড্রোলিক হর্ন, অযথা হর্ন বাজানো, এইসব বন্ধ করার জন্য নিয়মিতভাবে DMP ট্রাফিক ডিভিশনের সাথে কোঅর্ডিনেশন করতে হবে। শহরের মধ্যে উচ্চ শব্দ স্থানগুলোকে চিহ্নিত করে শব্দ মিটার বসাতে হবে এবং সেই শব্দ মিটার অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। শহরবাসীদের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য ঢাকা ওয়াসাকে কঠিনভাবে জবাবদিহিতার ভিতরে আনতে হবে। সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করতে হবে, আর সেই পানি পরীক্ষা নিয়ে ঢাকা ওয়াসাকে দায়বদ্ধ করতে হবে। ঢাকার আশেপাশে নদীগুলো দূষণের কারণ বন্ধ করার জন্য রেলেভেন্ট এজেন্সি মিনিস্ট্রির সাথে সমন্বয়ের উদ্যোগ নিতে হবে। এই পদক্ষেপের সাথে সাথে নাগরিকদেরকেও দূষণের বিষয়ে আরো সচেতন করার উদ্যোগ নিতে হবে। নাগরিকরা যেন নিজ নিজ জায়গা থেকে বায়ু, পানি এবং শব্দ দূষণ রোধ করতে পারে তার জন্য তাদেরকে তথ্য এবং ট্রেনিং দিয়েও সহযোগিতা করতে হবে। শহরবাসীদেরকে বিভিন্ন দূষণ থেকে মুক্তি দিয়ে একটা স্বাস্থ্যকর ঢাকা নির্মাণ করার জন্য এই প্রকল্পগুলোই সিটি কর্পোরেশনকে নিতে হবে। জনগণের প্রতিনিধি হিসাবে এই শহরের প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধতা তাদের। ঢাকায় দূষণ দূর করতে
যে যে এজেন্সিকে যুক্ত করা দরকার হোক না কেন, যেই উদ্যোগ নেওয়ার দরকার হোক না কেন, এই সকলের সাথে প্রধান উদ্যোক্তা হিসাবে ঢাকা সিটি কর্পোরেশনকেই দায়িত্ব পালন করতে হবে। শুধু তাহলেই নিরাপদ থাকবে নগরবাসী, সুস্থ থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আর ভালো থাকবে আমাদের অদম্য ঢাকা।